Today's topic is TRIPS agreement and the subject is Copyright Act, Copyright 6th semester. The agreement on trade related aspect of intellectual property rights, in short TRIPS. Now, international agreement administered by World Trade Organization. The কেন করা হলো TRIPS agreement? To provide minimum standard for many forms of intellectual property regulation. Intellectual property regulation এর একটা minimum standard form করার জন্য. Now, it is negotiated at the end of the Uruguay round of the General Agreement on Trade and Trade. GATT এর 1994 উরুগুয়ে রাউন্ড কনফারেন্স, সেটাতে ডিসাইডেড হয় যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেক্ট করার জন্য একটা কনভেনশন করা হবে। The TRIPS agreement is the most comprehensive multinational agreement to set detailed minimum standard for the protection of intellectual right. All members of the WTO are bound by the World Trade Organization, are bound by the TRIPS. যারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার তারা সবাই ট্রিপস এগ্রিমেন্টে বাউন্ড। ইন্ডিয়া ওয়াজ দ্য ফাউন্ডার মেম্বার অফ WTO, সো ইন্ডিয়া ইজ অলসো বাউন্ড বাই দ্য ট্রিপস এগ্রিমেন্ট। ইন্ডিয়া হ্যাজ অব্লিগেশন টু এনফোর্স TRIPS agreement. Now, TRIPS agreement require WTO members to provide copyright rights. যারা যারা WTO মেম্বার তাদের সবারই এই কপিরাইট প্রোটেকশন রাইটস থাকবে। সেখানে পারফরমেন্স রাইট, প্রডিউসার অফ সাউন্ড রেকর্ডিংস রাইট, ব্রডকাস্টিং অর্গানাইজেশনস রাইট, এগুলো সবই প্রোটেক্টেড হচ্ছে। When the General Agreement of Trade and Tariff, that is GATT, in 1986, one of the principal concern for industrialist countries was intellectual property was to place at a large scale in developing and newly industrialized country. নতুন ডেভেলপিং কান্ট্রিগুলো বা নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিগুলো এদেরকে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া বা তাদের থেকে সেভ করা, দুটোই ইম্পর্ট্যান্ট বিষয় ছিল। ডেভেলপড নেশনগুলো নতুন নতুন জিনিস তৈরি করছে, এখন ডেভেলপিং এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিউলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি সেগুলোকে তারা যদি তাদের মতো করে যেমন খুশি ইউজ করে তাহলে ডেভেলপড কান্ট্রিগুলোর ইকোনমিক লস হবে। আবার একেবারে ইউজ করতে না দিলেও কিন্তু তাদের মধ্যে সেই দেশগুলো উন্নতি করতে পারবে না। ফলে একটা প্রপার মেজার দরকার এই দুটোর মধ্যে। ল্যাক অফ এনফোর্সমেন্ট পাওয়ার ইন WIPO, দ্যাট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, তাদের কিন্তু এনফোর্সমেন্ট অথরিটি ছিল না। ফলে WTO এই ট্রিপস এগ্রিমেন্টের মধ্যে দিয়ে একটা প্রপার এনফোর্সমেন্ট তৈরি করার চেষ্টা করল। এদের WIPO কী ছিল না, কোনো পুলিশ ফোর্স ছিল না, কোনো কোর্ট অথরিটি ছিল না, যেখানে কোনো সমস্যা হলে বিচারের জন্য যাওয়া যায় ছিল না। ট্রিপস এগুলোকে সলভ করার চেষ্টা করলো। আর্টিকেল 9 to 14 অফ দ্য ট্রিপস এগ্রিমেন্ট রিলেটেড টু কপিরাইট, এই কপিরাইট এবং ডিফারেন্ট রাইটস নিয়ে লেখা আছে আর্টিকেল 9 to 14 এর মধ্যে। ফার্স্ট কামস পারফরমেন্স, এক্সক্লুসিভ রাইট কভারিং ফিক্সেশন, রিপ্রোডাকশন, ওয়্যারলেস ব্রডকাস্টিং অ্যান্ড পাবলিক কমিউনিকেশন। কোন ওয়্যারলেস ব্রডকাস্টিং মানে কোনো কেউ একটা পারফর্ম করলো সেটা দেখানো, অ্যাকচুয়াল পারফরমেন্স বা 50 ইয়ার্স পর্যন্ত সেই পারফরমেন্সের প্রোটেকশন সব একজন পারফর্মার পেতে পারে। পারফর্মার মানে যে স্টেজে গান করছে বা কিছু করছে। সাউন্ড রেকর্ডিং প্রডিউসার, হি হ্যাজ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট রিপ্রোডাকশন অফ দ্য ফোনোগ্রাম, সেই যেটা তৈরি করছে সেই সাউন্ড রেকর্ডিং যেটাকে ফোনোগ্রাম বলা হচ্ছে তার রিপ্রোডাকশানের অধিকার তার থাকছে। অ্যান্ড রেন্টাল অফ কপিস, সে সেই রিপ্রোডাকশন যেটা সে কোনো গান রেকর্ড করছে সেটা ভাড়া দেওয়া, সেই জিনিসটাকে কাউকে দেওয়ার অধিকারও তার থাকছে, মানে ইউজ করতে দেওয়া। তুই একটা গান করলি সেটা এখন একটা সিনেমায় ইউজ করতে চাইলো, দ্যাট ইজ এ রেন্টাল। ব্রডকাস্টিং অর্গানাইজেশন, এক্সক্লুসিভ রাইট ওভার ফিক্সেশন, রিপ্রোডাকশন অ্যান্ড রিব্রডকাস্ট। একটা খেলা দেখালো, সে 20 বছর পর্যন্ত সে সেই খেলাটা দেখিয়ে যেতে পারবে, অন্য কেউ দেখাতে পারবে না। অন্য কেউ দেখাতে গেলে তাদের কাছ থেকে ওটাকে রেন্টে নিতে হবে বা তার কাছ থেকে কিনে নিতে হবে, তার কাছ থেকে অথরাইজেশন করে নিতে হবে। পার্ট 3 অফ দ্য ট্রিপস, পার্ট 3 ট্রিপসে বলছে এনফোর্সমেন্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। সেখানে আর্টিকেল 41 জেনারেল অব্লিগেশনের কথা বলেছে, সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যান্ড রেমেডি বলেছে 42 to 49, প্রভিশনাল মেজার্স আছে আর্টিকেল 50-তে, স্পেশাল রিকোয়ারমেন্ট রিলেটেড টু বর্ডার মেজার্স। বর্ডার মেজার বলতে একটা স্টেট অন্য স্টেট, এই ট্রান্সন্যাশনাল যে বাউন্ডারি সেখানে কি করে
কপিরাইটকে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা আর্টিকেল 51 to 60। আর ক্রিমিনাল প্রসিডিউরকে কপিরাইট ইনফ্রিঞ্জ করলে তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা বলা হচ্ছে আর্টিকেল 61-এ। এনফোর্সমেন্ট প্রসিডিউরের মধ্যে বলা হচ্ছে ইট শুড বি ফেয়ার অ্যান্ড ইকুইটেবল, নট আননেসেসারি কমপ্লিকেটেড অ্যান্ড কস্টলি। এনফোর্সমেন্ট ব্যাপারটাকে আননেসেসারি কমপ্লিকেটেড বা কস্টলি করা যাবে না। ডিসিশন, এনফোর্সমেন্ট রিলেটেড ডিসিশন, কেউ কপিরাইট ইনফ্রিঞ্জ করলে, কপিরাইটে বাধা দিলে বা কপিরাইট অথরাইজেশন ছাড়া যদি ইউজ করে, সেক্ষেত্রে যে ডিসিশনগুলো নেওয়া হবে সেই ডিসিশনগুলো হবে অন মেরিট উইদাউট এনি ডিলে। ডিসিশনসগুলো হবে অন এভিডেন্স। অপরচুনিটি টু বি হার্ড, যাদের এগেনস্টে ডিসিশন নেওয়া হচ্ছে, যে বলা হলো কেউ একজন কপিরাইট ইনফ্রিঞ্জ করেছে, তাকে হিয়ারিংয়ের সুযোগ দিতে হবে। নেক্সট কামস আর্টিকেল 64, যেখানে মেকানিজম ফর রেজলিউশন অফ ডিসপিউট মেকানিজম, রেজলিউশনের ডিসপিউট রিজলভ করার মেকানিজমের কথা বলা হচ্ছে। এ স্পেশালি অ্যাপয়েন্টেড প্যানেল থাকবে যারা এই ডিসপিউটগুলো শুনবে, এবং তারপরে WTO শ্যাল বি দ্য অ্যাপিলেট বডি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই প্যানেল যদি কোনো ডিসিশন দেয় এবং সেটা পছন্দ না হলে WTOর কাছে অ্যাপ্লাই করা যায়। এরপরে আমাদের যে পার্টটা সেটা হলো ইম্প্যাক্ট অফ ট্রিপস এগ্রিমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের ট্রিপস এগ্রিমেন্ট কীভাবে ভারতের কপিরাইট লকে ইনফ্লুয়েন্স করেছে সেটা হচ্ছে পরবর্তী পর্যায়ে আমরা নেক্সট ক্লাসে পড়ব।